নদীর কাছে ছোট্ট একটি গ্রামে কৃষক মহিব তার স্ত্রী ও তাদের মেয়ে মিনুকে নিয়ে থাকতো। কৃষিকাজ করে যা উপার্জন করত তাই দিয়ে তাদের সংসারটা বেশ ভালোভাবে চলে যেত। বউ, ভাবছি এবছর জমিদারের জমি আর চাষ করব না। আমাদের এলাকা থেকে জমিদারের এলাকায় গিয়ে চাষের কাজ করা খুব কঠিন হয়ে যায়। তাহলে কি করবে? চাষ না করলে আমরা খাবো কি? সংসার চালাবো কিভাবে? আমাদের উত্তরে যে জমিটা আছে ওটা পরিষ্কার করে সেখানে চাষ কাজ শুরু করব ভাবছি। তা কথা মন্দ বলেনি। নিজের জমিতে চাষ না করলে ফসল করে কোনো শান্তি নেই। অর্ধেক বাকি তো জমিদারকে দিয়ে আসতে হয়। হ্যাঁ, সেই জন্য তো ভেবেছি নিজের যতটুকু জমি আছে তাই চাষ করব। দিন দিন আমার মেয়েটা বড় হচ্ছে, তার তো একটা ভবিষ্যৎ আছে। আমি কালই এই বিষয়ে জমিদারের সাথে কথা বলবো। পরের দিন মহিব পাশের গ্রামে গেল জমিদারের কাছে। কিরে মহিব, সকাল সকাল আমার বাড়িতে তা কি মনে করে আসলে? বলছি জমিদার মশাই, আমি আর আপনার জমিতে চাষ করব না। এত কষ্ট করে ফসল ফলিয়ে অর্ধেকের বেশি ফসল আপনাকে দিয়ে যেতে হয়। তাই সিদ্ধান্ত নিয়েছি বাপদাদা যতটুকু জমি আছে তাতেই চাষ শুরু করব। তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর এমন কথা বললি? যত বড় মুখ নয় তত বড় কথা। কাজটা তুই ঠিক করলি না। আসলে যা যা আমার সামনে থেকে, তবে তোকেও আমি দেখে নেব। সময় হলে ঠিকই বুঝতে পারবি। মহিব তার উত্তরের জমি পরিষ্কার করে ভালোভাবে লাঙল দিয়ে চাষের কাজ শুরু করলো। তাদের দিনগুলো বেশ সুখেই কাটতে লাগলো। গিন্নি, জমিতে বেশ ভালো ফসল হয়েছে। ফসলের দামও মনে হচ্ছে এবার দ্বিগুণ হবে। ভাবছি এবছরে আমাদের এই ভাঙা ঘরটা ঠিক করে নেব। হ্যাঁ, না হলে এবার ঝড় বৃষ্টিতে ঘরে থাকা যাবে না। এমনিতেও প্রতি বছর ঘরের ছাদ ছিদ্র হয়ে পানি পড়ে। বাবা, আমার এবার সীমার মতো পরি ড্রেস চাই। হ্যাঁ মা, এই সব কিছু তো তোর জন্য। এবার আমি তোর জন্য একটা সুন্দর দেখে পরি ড্রেস কিনে দিব। সেই রাত থেকে শুরু হলো মুষলধারে বৃষ্টি। এক সপ্তাহ বৃষ্টি হওয়ার পরেও যেন বৃষ্টি থামার নাম নেই। মাঠঘাট চারিদিকে পানি আর পানি। এবার কি হবে? কি করব? এবার আমার ফসল যে সব তলিয়ে গেল, ঘরটাও ভেঙে গেল। যা পুঁজি ছিল তা দিয়েই ফসল করেছি। এবার কি খাবো আর কোথায় বা থাকবো? বাবা, তুমি কেঁদো না। দেখবি ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। আমার পরিজামা চাই না বাবা। তুমি এত ভেঙে পড়ো না। দেখবে আমাদের ঠিক একটা ব্যবস্থা হবে। কোনো রকম কষ্ট করে বৃষ্টির দিনগুলো পার করি, তারপর ভাবা যাবে। অনেক কষ্টে তারা ভাঙা ঘরে থাকতে লাগলো। দুদিন পরেই বৃষ্টি থেমে আকাশে রোদ উঠল। যাক বাবা, তবুও তো আজ আকাশে রোদ দেখা দিল। কোনো রকমে ঘরটা ছেয়ে তার ভেতরে থাকা যাবে। কিন্তু গিন্নি, ঘরটা ছাবো কি দিয়ে? আমি যে একদম নিঃস্ব হয়ে গেছি। বলছিলাম তুমি না হয় জমিদারের কাছে যাও, ঋণ করে টাকা এনে ঘরটা ছেয়ে চাষের কাজও আবার প্রথম থেকে শুরু করো। হ্যাঁ গিন্নি, তাছাড়া যে আমার আর কোনো উপায় নেই। আমি তাই করব। আমি আজই জমিদারের বাড়িতে যাব। জমিদার মশাই, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। দয়া করে আমাকে সাহায্য করুন। এহ, 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 এহ। ঠিক ঠিক জানতাম তোর আমার কাছে আসাই লাগবে। তা বল, কি সাহায্য করব তোকে? বর্ষায় আমাদের থাকার ঘর ভেঙে গেছে, মাঠের ফসল সব পানিতে ভেসে গেছে। এগুলো শুরু করতে অনেক টাকার প্রয়োজন, যা আমার কাছে নেই। আপনি যদি... বুঝেছি বুঝেছি। শোন তাহলে, তোকে আমি 10,000 টাকা দেব। তবে সুদে আসলে সেই টাকা আমাকে দ্বিগুণ ফেরত দিতে হবে। না হলে তোর ভিটে বাড়ি সহ চাষের জমি আমার। সময় মাত্র 3 মাস। নে, এই কাগজটাতে সই করে যা। আচ্ছা আচ্ছা, বেশ তাই হবে। আমি আপনার সব শর্তে রাজি। মুহিব জমিদারের সমস্ত শর্ত মেনে টাকা নিয়ে বাড়ি ফিরে এলো। জমিদার টাকা দিল নাকি? মুখটা এমন কালো করে বাড়ি ফিরলে কেন? আর বলো না গিন্নি, জমিদার টাকা দিল ঠিকই, কিন্তু সুদে আসলে বলেছে তাকে দ্বিগুণ ফেরত দিতে হবে। সে না হয় চাষের কাজ করে শোধ করে দেওয়া যাবে। তুমি আজই ঘরটা আগে ঠিক করে নাও।
মুহিব তাদের থাকার ঘরটা ঠিক করলো এবং মাঠে চাষের কাজ পুনরায় শুরু করলো। আমাদের দিনগুলো কত ভালো কাটতে পারতো, কতগুলো ঋণ ঘাড়ে এসে পড়লো, কি যে করব। এত চিন্তা করো না তো, দেখবে সবকিছু আবার ঠিক হয়ে যাবে। হ্যাঁ গিন্নি, তাই যেন হয়। ঠিক হলে তো ভালো, না হলে যে এই ভিটে বাড়ি ছেড়ে নিরুদ্দেশ হওয়া লাগবে। সে বছর ভীষণ খরা হওয়ায় মাঠের জমি ফেটে চৌচির হলো। মাঠে পানির অভাবে ফসল সব খরায় শুকিয়ে কাঠ হয়ে গেল। জমিদারও নির্দিষ্ট সময়ে তার ঋণের টাকা নিতে মুহিবের বাড়ি হাজির হলো। কই রে মহেব, বাড়িতে আছিস নাকি? বাইরে বেরিয়ে আয়। জমিদার মশাই, আপনি তো জানেনই এবছর খরায় কোনো ফসল হয়নি। আপনি আমাকে আরো কিছুদিন সময় দিন, আমি আপনাকে সময় মতো সুদে আসলে সব টাকা দিয়ে দেব। তুই করবি টাকা শোধ? যা, এই বাড়ি থেকে নেমে যা। কথা মতো আজ থেকে এই বাড়ি আমার। দয়া করুন জমিদার মশাই, আমাদের টাকার সেই সম্বলটুকু কেড়ে নেবেন না। হেরে কে তো দাঁড়িয়ে দেখছিস কি? যদি নামতে না চায় এদের মারতে মারতে বাড়ি থেকে বিদায় কর। না না, আপনাদের কষ্ট করে আর আমাদের বের করতে হবে না, আমরা নিজেরাই চলে যাচ্ছি। মা মিনু, আয় মা। গিন্নি, এসো এসো। এত কান্না করে কি লাভ? কপালে যেটা থাকবে সেটাই তো হবে। তারা তিনজন হাঁটতে হাঁটতে নদীর ধারে একটা গভীর জঙ্গলে এসে পৌঁছালো। বাবা, আজ থেকে আমরা কোথায় থাকবো? এখানে আমার খুব ভয় করছে, বাড়িতে চলো। মা, আজ থেকে আমাদের এই বনে জঙ্গলে থাকতে হবে। আমাদের যে কোনো বাড়িঘর কিচ্ছু নেই। কি থেকে কি হয়ে গেল? ছোট্ট মেয়েটাকে নিয়ে কোথায় থাকবো? হে উপরওয়ালা, আমাদের তুমি রক্ষা করো। চল মা, ওই গাছের নিচে একটু বিশ্রাম করি। তোর তো এতটা পথ হেঁটে খুব কষ্ট হয়ে গেছে। বুঝলে গিন্নি, এতদিন পরে এই গাছের নিচে বসে মনটা একটু শান্তি পাচ্ছি। মনে হচ্ছে এই গাছের হাওয়ায় আমার মনটাকেও শান্তি করে দিচ্ছে। যারা ভালো মানুষ তারা আমার এই গাছের নিচে বসলে তাদের দেহ মন সব শীতল হয়ে যায়। আর যাদের মন কুৎসিত তারা যদি আমার গাছের নিচে বসতে যায় তবে ওই দূরে ছিটকে যায়। কে কে কথা বললো? উপরে তাকাও, আমি গাছ, যার ছায়ায় তোমরা আশ্রয় নিচ্ছ। দয়া করে তোমার ছায়া থেকে আমাদের তাড়িয়ে দিও না। অনেক কষ্ট করে ছোট মেয়েটাকে নিয়ে তোমার গাছের ছায়া একটু বিশ্রাম নিচ্ছি। তার আর দরকার নেই। আমার কথা মন দিয়ে শোনো। তোমরা আমার গাছ থেকে কাঠ কাটো। আমার গাছ থেকে সমস্ত ডালপালা তোমাদের ওই নদীর উপরে ঘর করে দেবে। তোমরা সেখানে সারা জীবন থাকতে পারবে। কিন্তু নদীর উপরে কেন? আমরা তো এই জঙ্গলেও থাকতে পারি। মিষ্টি মেয়ে, তোমার কথাও ঠিক আছে, কিন্তু তোমরা যদি এখানে থাকো তবে তোমাদের প্রাণের ঝুঁকি আছে। কারণ এই জঙ্গল নানা হিংস্র জন্তুতে ভরা, যে কোনো সময় তোমাদের উপর হামলে পড়তে পারে। হ্যাঁ মা, গাছ তো ঠিক কথাই বলেছে, আমাদের নদীর উপর ঘর করাটাই ভালো হবে। এই নাও কুঠার, আমার গাছে উঠে পড়ো আর প্রয়োজন মতো কাঠ কেটে নাও। মুহিব গাছে উঠে কাঠ কেটে নিচে নেমে এলো। এরপর গাছ জাদুর সাহায্যে সমস্ত কাঠগুলো নিয়ে নদীর উপরে খুব সুন্দর একটা কাঠের বাড়ি করে দিল। বাহ, কত সুন্দর ঘর! এত সুন্দর কাঠের ঘর আমি কখনো দেখিনি। হ্যাঁ মিষ্টি মেয়ে, এই কাঠের ঘরের ভেতরে তোমাদের প্রয়োজনীয় সমস্ত জিনিসও পাবে। তোমাদের যা খেতে ইচ্ছে হবে মনে মনে বললেই সেটা সামনে চলে আসবে। ধন্যবাদ উপকারী বন্ধু, তোমার এই উপকারের কথা আমি জীবনেও ভুলবো না। তারা ঘরের ভেতরে গিয়ে দেখলো ঘরটা বাইরে থেকে কাঠের দেখা গেলেও ভেতরে একটা প্রাসাদের মতো। কি সুন্দর! এমন সুন্দর ঘর আমি জীবনেও দেখিনি। আর টেবিলের উপরে কত খাবার রাখা আছে। এই সব খাবার কি আমাদের?
হ্যাঁ মা, এখানে যা কিছু আছে সব আমাদের। আজ থেকে আমাদের আর কোনো কষ্ট থাকলো না। তোর তো খিদে পেয়েছি, যা গিয়ে কিছু খেয়ে নি। তারা তিনজন নদীর ওপরে কাঠের বাড়ির ভেতরে বেশ সুখেই দিন কাটাতে লাগলো। কয়েকদিনের ভেতরে গ্রামে প্রচন্ড বন্যার পানি আসতে শুরু করলো। মানুষ সহ ঘরবাড়ি বন্যার পানিতে ভাসিয়ে নিতে লাগলো। মনে হচ্ছে গ্রামের মানুষের আর রক্ষে নেই। কত মানুষ প্রাণ হারাবে বলো তো। আমরা এখানে আরাম করবো আর গ্রামের মানুষ বন্যার পানিতে ভাসবে। হ্যাঁ গিন্নি, তা তো ঠিক কথাই বলেছো। তাহলে এখন কি করা যায় বলো তো? কি আবার করবে? আমাদের জাদু গাছ আছে তো, তাকে বলো, নিশ্চয়ই সে একটা কিছু ব্যবস্থা করে দিবে। হ্যাঁ, মিনু তো ঠিক কথাই বলেছে। চলো তো আমরা জাদু গাছের কাছে গিয়ে বলি, দেখি সে একটা ব্যবস্থা করতে পারে কিনা। আমার কাছে তোমাদের আশা লাগবে না, আমি তোমাদের সব কথা শুনেছি। শোনো, আমার এই কাঠের বাড়ি তোমাদের গ্রামে নিয়ে যাবে। যাও তোমরা তোমাদের গ্রামের সকল মানুষদেরকে সাহায্য করো। ধন্যবাদ জাদু গাছ, তোমাকে অনেক ধন্যবাদ। সে কাঠের বাড়ি নদী থেকে বন্যার পানিতে তাদের ভাসাতে ভাসাতে গ্রামে নিয়ে এলো। তারা বন্যায় ভেসে যাওয়া সকল মানুষকে তাদের বাড়িতে তুলে নিল। মহিব ভাই, আমাকে তোমার বাড়িতে একটু জায়গা দাও। দেখো দেখো, আমার বউটা বন্যার পানিতে যে ভেসে যাচ্ছে। হ্যাঁ জমিদার মশাই, উঠে আসুন আমার বাড়িতে। বিপদের সময় সবাইকে সাহায্য করা উচিত। আপনার উপরে আমার কোনো রাগ নেই। জমিদার ও তার বউ যে কাঠের বাড়িতে উঠতে গেল, তখনই কাঠের বাড়ি থেকে একটা উজ্জ্বল আলো বের হয়ে তাদের দূরে ছুঁড়ে ফেলে দিল। এই বাড়িতে কোনো অসৎ লোকের জায়গা নেই। তোকে এই বন্যার পানিতেই বানাবে। যা, ভেসে যা, যেমন করে তোর মনের বাপ এতদিন ধরে ভেসে বেরিয়েছে। খুব ভালো হয়েছে। মানুষের সাথে জীবনে অনেক অন্যায় করেছে ওই জমিদার। এবার যদি গ্রামের মানুষ একটু শান্তি পায়। ওই ভাই, বন্যার পানি কমলে এবার তুমি তোমার বাড়িতে ফিরে যেও। তোমাকে বাঁচাতে আর কেউ থাকলো না। না না, আমি আর ওই গ্রামে ফিরবো না। সারা জীবন নদীর উপর এই কাঠের বাড়িতেই কাটিয়ে দেব। তোমার এই কাঠের বাড়িটা ছিল বলেই আজ গ্রামের মানুষগুলো বেঁচে গেল ভাই। বউ বাচ্চার জীবনটা অন্তত বাঁচাতে পারলাম। হ্যাঁ ভাই, এই জন্য তো সৃষ্টিকর্তা যা করে ভালোর জন্যই করে। যদি তিনি রেখে দেন তবে মারার সাধ্য কার আছে?